আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। আর টিভির এই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত রমজান মাসের বিকেলবেলায় দেখেন। আজকেও আলহামদুলিল্লাহ আমরা একটু ভিন্নভাবে প্রোগ্রামটিকে উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে বেশ কয়েকজন ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। তারা মূলত আল্লামা সাদিকুর রহমান আজহারী সাহেব তো আমাদের নিয়মিত গেস্ট, এবং এখানে যারা আছেন তারা কেউ আজহারে পড়ছেন, কেউ পড়া শুরু করবেন। তো আমরা আজকে আজহার মসজিদ নিয়ে কথা বলবো এবং আজহার বিশ্ববিদ্যালয় নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। Title sponsor Live Boy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima State SARM. ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। ফখরুল ইসলাম আজহারী ভাই, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে এই যে আজহার বিশ্ববিদ্যালয়, এখানে পড়ার জন্য অনেকের আকাঙ্ক্ষা থাকে। যারা আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতে চান তারা কিভাবে আসতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আপনারা অবশ্যই জানেন যে বর্তমান সারা বিশ্বের মধ্যে একমাত্র ইসলামিক স্টাডিজ বা ইসলামিক পড়াশোনার জন্য একমাত্র আল আজহার ইউনিভার্সিটি মিশরের, এটি একমাত্র ইউনিভার্সিটি যেটাতে স্কলারশিপ এবং নন স্কলারশিপভাবে উভয়ভাবেই পড়াশোনা করা যায়। অর্থাৎ বাংলাদেশের যে কোনো একজন শিক্ষার্থী দেশের বাহিরে যদি ইসলামিক পড়াশোনা করতে চায় তার জন্য একমাত্র উন্মুক্ত দরজা হচ্ছে আল আজহার ইউনিভার্সিটি। তো স্কলারশিপ এবং নন স্কলারশিপ দুভাবে আসার জন্যই বেসিক যে পেপারসগুলো সবগুলোই সেম। সেটা হচ্ছে দাখিল এবং আলিমের সার্টিফিকেট মার্কশিট, মূল ইংরেজি এবং পাশাপাশি আরবি অনুবাদ কপি, অরিজিনাল একটি পাসপোর্ট এবং পাসপোর্টের অনুবাদ কপি, এবং মাঝে মধ্যে স্কলারশিপের জন্য বিভিন্ন ধরনের লেটার প্রয়োজন হয়, যেটাকে বলে তাস্কিয়া লেটার, মানে হচ্ছে নমিনেশন লেটার বা এটাকে রিকমেন্ডেড লেটার বলে। এই লেটারগুলো অনেক সময় প্রয়োজন হয়। আর বার্থ সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এই 4-5টি তথ্য সমন্বিত করলেই মোটামুটি আজহারের জন্য কাগজপত্র গুছানো হয়ে যায়। প্রতি বছর কতজনকে স্কলারশিপ দেওয়া হচ্ছে? সরকারিভাবে প্রতি বছর 10 জন এখন বর্তমানে অনার্স লেভেলে এবং মাস্টার্স লেভেলে 2 জন, টোটাল 12 জন স্কলারশিপ দেওয়া হচ্ছে। সংগঠনের দায়িত্বশীল হিসেবে এখন বাংলাদেশি স্টুডেন্ট আজহারে কতজন আছে আপনার জানা আছে? বর্তমানে আমাদের কাছে রেজিস্টার্ড আছে 1200 স্টুডেন্টের মতো। আলহামদুলিল্লাহ। তবে এই রেজিস্টার্ডের বাইরে আরো 400-500 স্টুডেন্ট থাকার কথা। দাখিল আলিমে কেউ যদি জিপিএ 5 না পেলেও কি পড়া সম্ভব? হ্যাঁ, সরকারিভাবে এখানে অনেকে চান্স পেয়েছি ইতিমধ্যে, যেটা দেশে রেজাল্ট জিপিএ 5 পায়নি এমন। আলহামদুলিল্লাহ। জেনারেল শিক্ষিত এবং ইংলিশ মিডিয়ামের ছাত্ররা আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে কিনা? আপনারা জেনে আনন্দিত হবেন যে আজহারে এই বিষয়টি তো অনেক সহজীকরণ এখনও আছে। সেটা হচ্ছে যদি কেউ দেশে ইন্টারমিডিয়েট অর্থাৎ স্কুল লেভেলে বা কলেজ লেভেলে পড়াশোনা করে অথবা জেনারেল লাইনে পড়াশোনা করে, তারাও চাইলে আজহারে এসে পড়তে পারবে। তাদের জন্য সিস্টেম হচ্ছে এখানে এসে তারা আবার পুনরায় ইন্টারমিডিয়েট বা আরবি মিডিয়াম যেটা সানাউইয়া পড়তে হবে। আজহার বিশ্ববিদ্যালয়ে এখন মেয়েরা চান্স পেতে পারে কিনা বা মেয়েরা আজহারে পড়তে পারে কিনা? জি আলহামদুলিল্লাহ, মেয়েদের জন্য আজহারের অত্যন্ত সুন্দর পরিবেশ করা আছে। আলাদা মহিলা হোস্টেল, আলাদা মহিলা ক্যাম্পাস এবং প্রত্যেকটি বিভাগে আলাদা আলাদাভাবে মহিলাদের জন্য বিশেষভাবে গ্রহণযোগ্যতা রয়েছে। ধন্যবাদ ফখরুল ইসলাম আজহারী ভাই আপনাকে। আপনার কাছে এই পর্যায়ে যে বিষয়টি আমি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা আজহার মসজিদে ঢোকার পরেই দেখেছি যে 4 মাযহাবের জন্য আলাদা আলাদা স্পেস এবং বসার স্থান ইনফিরাতেভাবে রাখা হয়েছে, পৃথক পৃথকভাবে। তো আমরা মক্কায় দেখেছি, মদিনায় দেখেছি, তুরস্কে দেখেছি, লেবাননে দেখেছি, ওমানে দেখেছি, সাধারণত এই সিস্টেমটা কোথাও চোখে পড়ে নাই। এই ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাচ্ছি যে আজহার কি উন্মুক্ত চিন্তা বা অন্যের মতামতকেও শ্রদ্ধার সাথে দেখে কিনা? জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ, সমস্ত ক্ষেত্রেই আমাদের প্রাচীন যে ফিকহগুলো রয়েছে, আমাদের এই দিনের এই বুঝ, দিনের প্রত্যেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ সহ এই পৃথিবীর নির্ভরযোগ্য যত আলেম ছিল তারা কেউ কিন্তু আরেকজনের মাযহাবকে খাটো করেনি। ইমাম আবু হানিফা আলাইহির রহমা, ওনার বুঝটা ছিল একরকম। ইমাম শাফিঈ আলাইহির রহমা, ওনার বুঝটা ছিল আরেক রকম। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক আলাইহির রহমা,
প্রত্যেকেরই নিজস্ব বুঝ ছিল এবং সেই বুঝের মধ্য দিয়েই ওনারা ব্যাখ্যা করেছেন। আমরা আমাদের ছোট্ট একটা বাচ্চাকে যেমন ছোটবেলায় আদর করে তার সকল বিষয়গুলো স্মরণে রাখি, সে কিভাবে ছোটবেলায় কথা বলতো, সে কিভাবে হাঁটতো, কিভাবে দৌড়াতো। আমার রাসূলকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, রাসূলের প্রত্যেকটা সময়ের নমুনা আল্লাহ রাব্বুল আলামিন মাযহাবকে দিয়ে জীবিত করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে গেলে নামাজের মধ্যে কিভাবে হাতটা ছেড়ে দিতেন, তাহতা সুররা নাবির নিচে কিভাবে হাত বাঁধতেন, আবার ফাওকা সুররা নাবির উপরে হাত বাঁধলেও সেটা কিভাবে বাঁধতেন, সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মাযহাবের সৌন্দর্যের মধ্য দিয়ে উজ্জীবিত করে রেখেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের একটা বহিঃপ্রকাশ এবং এটি ইসলামের একটা অনন্য সৌন্দর্য। এই সৌন্দর্য প্রকাশে আল আজহার বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রে একটি কথা বলে থাকে, মানহাজ ওয়াসাতিয়া ওয়াল ইআতিদাল, মধ্যম পন্থা অবলম্বন করা এটি আজহারের সবচেয়ে বড় মানহাজ। এবং সকল জায়গাতেই আজহার এই কথাটা বলে যে আমরা মধ্যম পন্থায় দিনের কাজগুলো করব। সবশেষ সম্মানিত শেখ, সেটি হচ্ছে আজহারে কতটা দেশের ছাত্ররা পড়াশোনা করছেন, মানে কতটি দেশ? যে এখন একটা সময় যখন আমরা ছিলাম আজ থেকে 15 বছর আগে, তখন 110 দেশের ছেলেরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তো এবং আমাদের রাবেতাতুল আলামিয়া লিখিরিজিল আজহার, আমাদের যে রাবেতাটি রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, তার তথ্য মতে 110টা দেশের ছেলেরা এখানে পড়তো। আমরা কিন্তু এখানে দেখেছি এখন মনে হয় 120টা দেশের ছেলেরা এখন পড়তেছে। শুকরান জাযাকাল্লাহ। এবং আমাদের সাথে বাংলাদেশি অনেক মেধাবী ভাইরা আছেন যারা আজহারে পড়াশোনা শুরু করেছেন এবং অনেকে করবেন। আমরা সবার জন্য দোয়া করব। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে ইনশাল্লাহ এই আজহার মসজিদ নিয়ে এবং আজহার নিয়ে আরও কিছু চমকপ্রদ তথ্য থাকবে ইনশাল্লাহ। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ, অল্পতেই পারফেক্ট কালার। তাই আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরবি কাফেলার আজকের পর্বে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি আজহার মসজিদে। শেখ সাদিকুর রহমান আল আজহারি তিনি আজকে আমাদেরকে এই মসজিদে নিয়ে এসেছেন। প্রাচীন এই মসজিদটি কালের সাক্ষী হয়ে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে। আমরা শেখের কাছে জানতে চাচ্ছি যে এই মসজিদের যে তথ্য এবং ইতিহাস আমরা জানি না, কিভাবে নির্মাণ হয়েছিল এবং সামনের যে মিনারাগুলি, প্রত্যেকটা মিনারার আলাদা আলাদা ইতিহাস আছে। আপনি সংক্ষিপ্ত আকারে যদি দর্শকদেরকে বলতেন। জাযাকুমুল্লাহু খায়রান, আহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন, সুম্মা আম্মা বা'দ। এই আল আজহার যে মসজিদে আমরা এখন বসে আছি, এটি মূলত ফাতিমি শাসক তার সময়ে গড়ে ওঠা এই মসজিদ। 359 হিজরিতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। 361 হিজরিতে জুমার মধ্য দিয়ে এই মসজিদের কার্যক্রম শুরু করা হয়। ফাতিমি শাসকদের সময় তাদের হাত ধরেই এই মসজিদের যাত্রা শুরু হয়। মূলত শিয়া মতাদর্শের হওয়ার কারণে তারা এই প্রতিষ্ঠানটিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতি, এটাকে জোহরা নামকরণ করেন এবং সেখান থেকে আজহার এসেছে, মানে অনেক ফুলের সমাহার। 359 হিজরি থেকে শুরু করে এরপরে যখন ফাতেমি শাসকদের পরবর্তী সময়ে মামালুকরা যখন শাসন করেছে বা মামালিকরা যখন শাসন করেছে, তখনও আল আজহার বিশ্ববিদ্যালয়ে আল আজহার এই মসজিদ গৌরবোজ্জ্বল একটি ইতিহাস এই পৃথিবীর মানুষকে উপহার দিয়েছিল। এরপরে যখন কালাউনের শাসন, তাদের শাসন আমলেও গড়ে উঠেছে বড় বড় মিনারা এবং সেই মামালুক শাসন আমলেও গড়ে উঠেছে মিনারা। সুলতান কায়েদ ভাইকের সময়ও গড়ে উঠেছে মিনারা। আচ্ছা সম্মানিত শেখ, এখানে মাঝখানে একটু আপনার সাথে অ্যাড করতে যাচ্ছি, আজহারের সাথে শিয়াদের সম্পর্ক কি ছিল, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? জি, প্রতিষ্ঠা লগ্নে এই পুরো মিশরকেই শিয়ারা একসময় শাসন করেছে। জি, ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফবয় লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায় চলে যায়। লাইফবয় যাতে জীবাণুরা চলে যায়। লাইফবয় জীবাণুরা চলে যায়। লাইফবয়। শিয়াদের শাসনের অধ্যুষিত অঞ্চল ছিল এই মিশর সহ আরও সারা পৃথিবীর অনেক অঞ্চল।
তারা শাসন করেছে, ফাতেমি শাসনের আওতাভুক্ত ছিল এবং তাদের সেই শাসন আমলে প্রাণকেন্দ্র হিসেবে বেছে নেয় জাওহার আস-সিকিল্লি এবং 359 হিজরি থেকে 61 সন পর্যন্ত টানা কাজ করে এই মসজিদকে তারা নামাজের উপযোগী হিসাবে গড়ে তোলে। তখন থেকেই এখানে দার্স শুরু হয়। শাসক গোষ্ঠী একের পর এক যখন শাসকদের পরিবর্তন হয়, সালাউদ্দিন আইয়ুবীর সময় তিনি চিন্তা করলেন শিয়াদের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে কি করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটাকে ব্যবহার করা যায়। জি। এই জন্য সর্বপ্রথম সালাউদ্দিন আইয়ুবী তার শাসন আমলে এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ, আজহার মসজিদ হিসাবে খ্যাত, এখান থেকে ইউনিভার্সিটির যাত্রা শুরু। এই মসজিদ থেকে ইউনিভার্সিটির চিন্তা শুরু হয়েছে। তো এই মসজিদকে লম্বা সময় তিনি বন্ধ রেখেছিলেন এবং আইয়ুবী শাসকদের সময়ে 100 বছর এই প্রতিষ্ঠানের কার্যক্রম, এই মসজিদে নামাজ পড়া, বিশেষ করে জুমার নামাজ দীর্ঘদিন বন্ধ ছিল। পরবর্তী সময়ে বিব্রিসদের শাসন আমলে 1277-এ এখানে আবার পুরোপুরি আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদায় এবং বিশ্বাসে পূর্ণ মাত্রায় এখানে কিন্তু দার্স শুরু হয় এবং এখান থেকেই আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের সবচেয়ে বড় মার্কাজ আল আজহার বিশ্ববিদ্যালয় হিসেবে পরিগণিত হওয়া একটি প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায়। প্রায় 120টা দেশের ছেলেরা এখানে আসে এবং পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, আমরা আজহার মসজিদ এবং আজহার বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আজকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছি। আজকে আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন পর্বে নতুন স্থাপনা ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।